আজকে আমরা নাম্বার সিস্টেমের ১ম পার্ট নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেমের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি পলাশধর, চলো শুরু করা যাক। তো ১ম এই নাম্বার সিস্টেম শুরু করার আগে আমাদের ডিজিট এবং নাম্বার সম্বন্ধে একটা ধারণা দরকার। ডিজিট মানে কি? ডিজিট মানে হচ্ছে যেইগুলো দিয়ে আমরা নাম্বার তৈরি করছি। নাম্বার তৈরি করার বেসিক ইউনিটকে বলছি ডিজিট। যেমন আমাদের ডিজিট হচ্ছে লিমিটেড। কেবলমাত্র ১০ টা ডিজিটই আমাদের কাছে আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ১০ টা ডিজিট আমাদের কাছে রয়েছে 0 to 9 এবং আমাদের যত নাম্বার তৈরি হবে পরবর্তীকালে তখন সেইগুলো কিন্তু এই ডিজিটের উপরেই বেস করে তৈরি হবে। তো নাম্বার কি? নাম্বার হচ্ছে এই ডিজিটগুলোকে যদি কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্সে আমি পরপর বসিয়ে একটা মিনিংফুল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি কোনো কিছুর, তখন তাকে নাম্বার বলছি। তো নাম্বার অনেক রকম হতে পারে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব অবশ্যই। হোল নাম্বার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, প্রাইম হতে পারে, অড হতে পারে, ইভেন হতে পারে, রেশনাল হতে পারে, ইত্যাদি অনেক রকম নাম্বার হতে পারে। কিন্তু নাম্বারের মূল ব্যাপার যেটা, নাম্বারে কতগুলো ডিজিটের কম্বিনেশন থাকবে। তো সেটাকে নাম্বার বলছি। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি যে ১, ২, ৩, ৪ ৪ টে ডট। তার মানে এই ৪ টে ডটকে আমি যদি বলি এখানে ৪ আছে তাহলে সেটা একটা নাম্বার হয়ে গেল। নাম্বার আর ডিজিট দেখো নাম্বারও কিন্তু সিঙ্গেল ইউনিটে হতে পারে। যেমন হয়তো তোমরা 4 দেখে ভাবছো যে এটা কেন নাম্বার? এটা তো ডিজিট হওয়া উচিত। ব্যাপারটা বুঝতে হবে সিঙ্গেল ইউনিট যদি হয় তবুও সেটা যদি কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ হয় তখন সেটা হচ্ছে একটা নাম্বার। কিন্তু যখন কোনো কতগুলো ডিজিট কোনো নাম্বার তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে তখন তাকে বলা হবে ডিজিট। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন ২৫ লিখছি তখন এইগুলো হচ্ছে ডিজিট। কিন্তু ৫ যখন ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি যখন বলছি যে এখানে ৫ টা কুকুর আছে ৫ তখন এটা কিন্তু নাম্বার হিসেবে ইউজ হচ্ছে। ওকে? ডিজিট আর নাম্বারের পার্থক্য যেটা এক্ষুনি বললাম সেটাই। ডিজিট হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট আর নাম্বার হচ্ছে জেনারেলি একটা স্ট্রিং হয়। ওকে? ডিজিট হচ্ছে কোনো নাম্বার তৈরি করার জন্য ব্যবহার হয়। আর নাম্বার হচ্ছে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার হয়। নাম্বারের সঙ্গে আরেকটা জিনিসও তোমরা অনেক সময় দেখে থাকো সেটা হচ্ছে নিউমেরাল। নাম্বার আর নিউমেরালের একটা বেসিক পার্থক্যও আছে। নাম্বার মানে হচ্ছে কোনো জিনিসের কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন। কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করার পদ্ধতিকে নাম্বার বলছি। যেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা যেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। কিন্তু নিউমেরাল মানে বেসিক্যালি সেটার লিখিত ফর্মকে আমরা নিউমেরাল বলছি। মানে আমি যখন বলছি, ধরো এখানে বলছি ৫ টা কুকুর আছে, যখন ৫ লিখছি সেটাকে নাম্বার বলছি ঠিকই। বাট আমি যখন এইটাকে ৫ না লিখে বাংলায় ৫ লিখছি, তখন এটা কিন্তু নিউমেরালের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। বাংলাতেও এটা ৫ টা আছে, ইংলিশেও ৫ টা আছে, চাইনিজেও ৫ টা আছে। যেকোনো ল্যাঙ্গুয়েজেই যদি কেউ দেখে সে কিন্তু ৫ টাই কুকুর মানে কল্পনা করবে বা ইমাজিন করবে বা কাউন্ট করবে। কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন এর ভাষা পাল্টে যাবে। লেখার ধরন পাল্টে যাবে। ঠিক আছে? তো রোমান রিপ্রেজেন্টেশন এ যেটা এইরকম হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু পাল্টে যাবে যখন এই পাল্টে যাওয়া ফর্ম গুলোকে বলছি নিউমেরাল বাট কাউন্টিং এর পদ্ধতিকে বলছে নাম্বার। তো আমরা নিউমেরালটাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। কারণ নিউমেরাল নিয়ে আমাদের খুব একটা কাজ নেই। আমরা নাম্বার নিয়েই স্টিক থাকছি আপাতত। তাহলে আমি যদি একটা ওয়ার্ডের সঙ্গে একটা সেন্টেন্স বা জিনিসটাকে যদি কম্পেয়ার করি বা স আ স আমি যদি একটা লেটারের সাথে, দেখো অনেকটা এভাবে ভাবতে পারো যে আমি এখানে যদি দেখি ডি, ডি হচ্ছে একটা লেটার, ও একটা লেটার, জি একটা লেটার। তাহলে হচ্ছে যেটা তৈরি হলো সেটা একটা ওয়ার্ড তৈরি হলো। রিপ্রেজেন্টেশন আমি যদি এটাকে লেখার ফর্মে লিখি তাহলে ডি, ও, জি এভাবে লিখছি। আর এই যে আমি যে এটাকে দেখে এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা একটা কুকুর। তাহলে সেইটা হয়ে যাবে কিন্তু নাম্বারের ইকুইভ্যালেন্ট। কারণ নাম্বার মানে এখানে দেখো আমি এখানে কাউন্ট করে দেখতে পাচ্ছি ১৫৩ টা আছে ডট। তারপরে আমি এখানে কাউন্ট করে বুঝতে পারছি। এখানে কোথাও লেখা নেই ১৫৩। কিন্তু যখন সেটাকে লিখছো কোনো একটা ফর্মে then it became কি? then it became একটা নিউমেরাল। তাই নিউমেরালকে আমি ওয়ার্ডের সঙ্গে এবং নাম্বারকে আমি একটা আইডিয়া বা কনসেপ্ট এর সঙ্গে রিলেট করতে পারি। আর ডিজিটের সঙ্গে লেটারের একটা সম্পর্ক আছে। বেশ, আমি এবার চলে আসি এখানে। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হাউ মেনি ডিজিটস? এখানে কতগুলো ডিজিট আছে? অনেকে বলবে যে অনেকে কাউন্ট করবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ১২ টা।
কেউ বলবে, "না, না ১২ টা কেন হবে? এখানে লাস্টে দুটো 0 আছে। পয়েন্টের পরে লাস্টের দিকে যদি কোনো একদম আ রেয়ার এন্ড এ যদি আমি কোনো 0 পাই সেগুলোকে আমি কাউন্ট করি না।" বেশ তাহলে কটা হবে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১০ টা। ঠিক আছে? এবার তোমরা পজ করে তোমরা ভাবো যে তোমাদের কাছে অ্যান্সার কি? কিন্তু সমস্যা হলো এই দুটোর কোনটাই কারেক্ট অ্যান্সার নয়। আমি যখন কোনো একটার ডেসিমাল নাম্বারের নাম্বার অফ ডিজিট কাউন্ট করছি, তখন সেটার শুধু ইন্টিজার পার্টের ডিজিট গুলো কাউন্ট হয়। ডিজিট বলতে কেবলমাত্র ইন্টিজার পার্টের ডিজিটই কাউন্ট হবে। ঠিক আছে? কাউন্টিং এর সময়। তাহলে কতগুলো আছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। তাহলে অ্যাকচুয়ালি ১২ টা ভুল, ১০ টা ভুল, ৬ টা ঠিক। ব্যাপারটা বুঝতে হবে তাহলে। এরপরে আসি নাম্বার সিস্টেম অনেক রকম হতে পারে। আমরা জেনারেলি ৪ টে নাম্বার সিস্টেমের কথা বলে থাকি বা সেটা নিয়েই বেশি আলোচনা হয়, চর্চা হয়। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, একটা বাইনারি, একটা অক্টাল এবং একটা হেক্সাডেসিমাল। বাইনারি মানে কি? বাইনারি মানে সেখানে ২ টো ডিজিট নিয়ে কাজ হবে। সেই ২ টো ডিজিট কি 0 আর 1। বেস ওর জন্য একে ২ বলা হয়। মানে এর বেস ২ মানে হচ্ছে দুটো বেসের উপরেই পুরো দাঁড়িয়ে আছে পুরো নাম্বার সিস্টেমটা। ডেসিমেলে বেস হচ্ছে 10 তার মানে ১০ টা বেসের উপরে এবং যেই ১০ টা বেস আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম 0 থেকে 9 পর্যন্ত। এই ১০ টা ডিজিটকে নিয়েই কিন্তু এর কাজ। তাই ডেসিমেল নাম্বার সিস্টেম সবচেয়ে বেশি এবং যেটা চলনসই সবচেয়ে বেশি নাম্বার সিস্টেম সেটা কিন্তু ডেসিমেল এবং সেটা নিয়েই আমরা আমাদের পরবর্তী পার্টটা কিন্তু পুরো ডেসিমেলে চলবে। যদি অক্টাল নাম্বার সিস্টেমের কথা বলি, অক্টাল নাম্বার সিস্টেমে কেবলমাত্র ৮ টা থাকে। অক্টা মানে ৮ সেই হিসাবে। তাহলে কটা থাকছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত থাকছে। এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপর আর এগোচ্ছে না। হেক্সাডেসিমেলে ১৬ টা বেস। তার মানে এবার একটু সমস্যার ব্যাপার হচ্ছে আমরা তো ৯ এর পরে কোনো ডিজিটই জানি না। সমস্যাটা ওখানেই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আপ টু দিস পয়েন্ট ওকে। বাট তারপরে ডিজিট গুলো। তারপরে যদি ভাবো যে আমি ১০, ১১, ১২ লিখবো, ভুল। কারণ ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। তো আমাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? A, B, C, D, E, F পরের ৬ টা লেটার হচ্ছে A, B, C, D, E, F দিয়ে রিপ্রেজেন্ট হবে। তাহলে অক্টাল আমরা ৮ টা দেখছি, হেক্সাডেসিমেলে ১৬ টা দেখছি এবং ১৬ টা হচ্ছে 0 to 9 and then A to F। এখানে কতগুলো নাম্বার সিস্টেম আছে আমরা একটু দেখব যে এটা কোন নাম্বার সিস্টেম। তোমরা পজ করে আগে নিজেরা অ্যান্সারটা করার চেষ্টা করো যে এগুলো কোনটা কোন নাম্বার সিস্টেম। তারপরে আমার অ্যান্সার শুনো। তোমাদের আশা করি তোমরা এটা পজ করে অ্যান্সার গুলো করেছো। ১ম টার অ্যান্সার আমি বলার চেষ্টা করি। ১ম টা কি বলা আছে? ১০০ ১১১০ ওকে। তোমরা হয়তো অনেকেই এটাকে কি করেছো? বাইনারি। আমি বলেছি বাইনারিটা কেবলমাত্র দুটো ডিজিট ইউজ হয়। বাট সমস্যাটা কোথায়? একটু আবার আগেরটায় ফিরে যাই। দেখো এটা অনেকটা গুগলি ছিল। কেন? কারণ ০-১ তো এখানে ইউজ হয় শুধু ওকে ফাইন। বাট ০-১ তো এখানেও ইউজ হয়। ০-১ তো এখানেও ইউজ হয়। ০-১ তো এখানেও ইউজ হয়। তাহলে এইটা যে বাইনারি এটা কিন্তু সিউরলি বলা যায় না। এটা বাইনারিও হতে পারে, ডেসিমেলও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমেলও হতে পারে। তাহলে এটা যেকোনো নাম্বার সিস্টেমে হতে পারে। রাইট? কারণ আমি যদি বলি ১০,০০,০০০ তো ১০,০০,০০০ এ তো শুধুমাত্র ১ আর ০ ই আছে। তার মানে কি এটা বাইনারিতে হয়ে যাবে? একদমই না। ডেসিমেলেই থাকবে। ঠিক আছে না? তো পরেরটা। পরেরটায় দেখতে পাচ্ছি আমার কি ইউজ হয়েছে? আ ৮, ৯ এগুলো ইউজ হয়েছে। ৭, ৮, ৯ সবই ইউজ হয়েছে। তার মানে এইটা তো দেখো শুধু অক্টাল হতে পারে না বা বাইনারি হতে পারে না। বাইনারি হলে 0 আর 1 শুধু ইউজ হতো। অক্টাল হলে এখানে ৭ পর্যন্ত ইউজ হতো। কিন্তু এটা তাহলে ডেসিমেল হতে পারে। কিন্তু শুধু ডেসিমেল কি? না, হেক্সাডেসিমেলও হতে পারে। হয়তো এখানে A, B টা কোনো কারণে ইউজ হয়নি, দরকার পড়েনি। দরকারে পড়বেই এরকম কোনো মাথার দিব্যি নেই না? আমি যদি দেখি এখন ২৩৭ এবার এইটা তো আমি ডেসিমেলে লিখছি। কিন্তু তুমি দেখছো যে এখানে ৭ এর পরে আর কিছু নেই। তাহলে যে এটা অক্টাল। না, একদমই নয় সেরকম কোনো ব্যাপার। হতেই পারে আমার ৭ এর পরে কোনো ডিজিট ব্যবহার করার প্রয়োজন হয়নি। ৮ বা ৯ ইউজ করতে হয়নি। তার জন্য লিখিনি। তো এইটা তো তাই হতে পারে। হয়তো A, B, C, D ইউজ করার প্রয়োজন হয়নি। পরেরটায় আমি যখনই A বা ঐরকম কোনো লেটার দেখতে পাচ্ছি, আমি চোখ বন্ধ করে এটাকে হেক্সাডেসিমেল বলে দেবো। কারণ অন্য কোনো নাম্বার সিস্টেমে কিন্তু A, B, C, D এগুলো ইউজ হয় না। পরেরটায়, পরেরটায় দেখো সবকটাই ৭ এর আপ টু ৭ এর মধ্যে আছে।
তার মানে এটা বাইনারি বাদে যেকোনো নাম্বার সিস্টেমে হতে পারে। এটা হতে পারে ডেসিমেল, হতে পারে অক্টাল বা হতে পারে হেক্সাডেসিমেল। নেক্সট এ যাই। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। তো ফেস ভ্যালু বা প্লেস ভ্যালুর ব্যাপারটা কি? ঠিক আছে? ১ম এ দেখব, আচ্ছা আরেকটা ব্যাপার বলে নেওয়া। 'আরেকটা ব্যাপার বলে নেওয়ার, এখানে একটু একটা জিনিস গন্ডগোল লেখা আছে। এটা আমি একটু কারেকশন করে নিই। অভিহিত মান মানে হচ্ছে বেসিক্যালি লোকাল ভ্যালু এবং এই লোকাল ভ্যালু হচ্ছে বেসিক্যালি এইটাকে আমরা এইটাকে আমরা লোকাল ভ্যালু বলছি। আর এইটা হচ্ছে লোকাল, এখানে লেখা আছে। একটু লিখতে গন্ডগোল হয়ে গেছে। এটা হচ্ছে প্লেস ভ্যালু। এবার ব্যাপারটায় আসি আমি। লোকাল ভ্যালু মানে কি? লোকাল ভ্যালু মানে অভিহিত মান। ভালো করে পুরনো লেখাটাকে কনসেনট্রেট করো না। আমি নতুনটার যেটা লিখেছি সেটাকে কনসেনট্রেট করার চেষ্টা করো। আমি এটাকে একদম মুছে দেওয়ার চেষ্টা করছি। লোকাল ভ্যালু মানে কি? লোকাল ভ্যালু মানে হচ্ছে ধরো এইখানে একটা নাম্বার দেওয়া আছে, তোমাকে বলেছে যে ৪ এর লোকাল ভ্যালু কোথায়? ৪ আইডেন্টিফাই করো, এখানে আছে। ৪ এর লোকাল ভ্যালু কি হবে? লোকাল ভ্যালু মানে হচ্ছে কোনো ডিজিটের, কোনো একটা নাম্বারে কোনো একটা পার্টিকুলার ডিজিটের লোকাল ভ্যালু হবে সেইটা নিজেই। মানে ৪ নিজেই। তাহলে ১ এর লোকাল ভ্যালু কোথায়? ১ কোথায় আছে? এখানে আছে। ১ irrespective of its position, এটা কোন পজিশনে আছে that doesn't matter, ওটার লোকাল ভ্যালু হবে ১ এর ১ নিজেই। এবার আসা যাক প্লেস ভ্যালুতে। লোকাল ভ্যালু হয়ে গেছে, এটা লোকাল ভ্যালু না। লোকাল ভ্যালু হয়ে গেছে, এবার প্লেস ভ্যালুতে। প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালু মানে হচ্ছে ধরো ৪ এর প্লেস ভ্যালু বের করতে দিয়েছি। এবার ৪ এর পজিশনটা আমার কাছে ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ৪ এর পরে আমি যেহেতু ৪ হচ্ছে সহস্রের জায়গায় আছে, তাই ৪ এর সঙ্গে ১০০০ গুণ করলাম এবং ৪০০০ এলো। আমি আরো সহজ উপায় বলে দেব, চিন্তা নেই। ১ কোন পজিশনে আছে? ১ হচ্ছে ১০,০০,০০,০০০ পজিশনে আছে, তাই এর সঙ্গে ১০,০০,০০,০০০ গুণ করলাম। সবচেয়ে সহজ উপায়টা আমি বলি এবার। সবচেয়ে সহজ উপায় হচ্ছে ৪ এর যখন তোমাকে প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে দিয়েছে, তখন ৪ কে বসালে এবং ৪ এর পরে দেখলে কতগুলো ডিজিট, ১ টা, ২ টো, ৩ টে। তাই ৩ টে শূন্য বসিয়ে দিলে। ১ এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে দিয়েছে, ১ এর পজিশনটা আইডেন্টিফাই করলে, লিখলে এবং তারপরে দেখলে কতগুলো ডিজিট, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা ডিজিট। এই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা ডিজিট। শূন্য লিখে দিবে। সিম্পল ওয়ে। এবার তোমরা বের করো ৯ এবং ৩ এর প্লেস ভ্যালু কি? একটা ব্যাপার মনে রাখবে, এখানে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এককের ঘরে যদি কোনো থাকে, এককের ঘরে যেই ডিজিটটা থাকবে তার প্লেস ভ্যালু ইউনিট প্লেসে প্লেস ভ্যালু ইকুয়াল টু লোকাল ভ্যালু হবে ইউনিট প্লেসে। ওকে? 0, ডিজিট 0 এরও প্লেস ভ্যালু লোকাল ভ্যালুর সমান হবে। এই দুটো মাথায় রাখতে পারো। এটা হয়তো কাজে লেগে যেতে পারে কোনো সময়। এরপর আসবো আমরা টাইপস অফ নাম্বার নিয়ে। টাইপস অফ নাম্বার বলতে আমরা ১ম এ দেখব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার।
১ থেকে শুরু করে যেকোনো পূর্ণ সংখ্যা পজিটিভ নাম্বার, যেকোনো পজিটিভ পূর্ণ সংখ্যা মানে পজিটিভ মানে হচ্ছে যেগুলোকে আমরা আ ধনাত্মক সংখ্যা বলি। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার নাম্বার। যেকোনো ধনাত্মক ইন্টিজার নাম্বার যদি পজিটিভ ইন্টিজার নাম্বারকে দেখি, সেগুলো পজিটিভ ইন্টিজার নাম্বার 0 বাদে সবকটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? হোল নাম্বার। এই যে আমরা যে ন্যাচারাল নাম্বারগুলো দেখছিলাম, সব ন্যাচারাল নাম্বার তো অখণ্ড সংখ্যার পার্ট বটেই। তার সঙ্গে 0 টাও কিন্তু অখণ্ড সংখ্যার পার্ট। 0 হচ্ছে হোল নাম্বারের একটা পার্ট। তাহলে ইনক্লুডিং 0 সব পজিটিভ ইন্টিজার নাম্বারগুলো অখণ্ড সংখ্যা। ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সবাই জানো। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা মানে যেগুলোর কোনো ভগ্নাংশে থাকবে না, যেগুলো সম্পূর্ণ থাকবে। কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ নাম্বার গুলোও পূর্ণ সংখ্যা হতেই পারে। অসুবিধা কিছু নেই। হ্যাঁ, কিন্তু পূর্ণ সংখ্যা মানে কোনো পয়েন্ট থাকবে না, কোনো ফ্র্যাকশন থাকবে না, এরকম কোনো পার্ট থাকবে না। একদম হোল পার্ট থাকবে। একদম সম্পূর্ণ অংশটা থাকবে। নেগেটিভ হতে পারে সেক্ষেত্রে। তো সেটাকে বলা হয় ইন্টিজার নাম্বার। রেশনাল নাম্বার এবং মূলদ সংখ্যা মানে কি? যেই সংখ্যাকে a বাই b এর ফরম্যাটে এটা খুব ইম্পোর্টেন্ট a বাই b এর ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়। a বাই b এর ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়। বাট মনে রাখতে হবে b নট ইকুয়াল টু 0 হবে। নিচে 0 থাকতে পারে না। এবার এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা বলে নেওয়ার সেটা হচ্ছে যে এখানে যেকোনো সংখ্যাকে a বাই b এর ফরম্যাটে তুমি রিপ্রেজেন্ট করতে পারো তুমি যদি চাও। বাট এখানে এটাও মাথায় রাখার বিষয় যে যেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো পৌনঃপুনিকে আছে, পৌনঃপুনিকের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব অবশ্যই, সেগুলোও কিন্তু অবশ্যই এর মধ্যে ঢুকে যাবে। মানে যেগুলো হচ্ছে রেকারিং, সেই রেকারিং এর নাম্বারগুলো কিন্তু ঢুকে যাবে। মানে তুমি যদি বলো 3.233333333 চলতে থাকছে। এইটা কি? এইটাও তাহলে মূলদ সংখ্যা। কারণ এটাকে আমি এভাবে লিখতে পারবো 3.23 মাথায় দাগ। এবার এটা কিভাবে হয়, কি বৃত্তান্ত সেটা আমরা যখন আমরা রেকারিং নাম্বার নিয়ে আলোচনা করব তখন ডেফিনিটলি এটা নিয়ে আলোচনা করব। একটু পরে এই নাম্বার সিস্টেমের পার্টের মধ্যে আমাদের এই আলোচনাটা হবে। অমূলদ সংখ্যা মানে কি? অমূলদ সংখ্যা মানে ইররেশনাল নাম্বার। মানে যেই নাম্বারগুলো রেশনাল নাম্বারের পার্ট নয় সেগুলোকে ইররেশনাল নাম্বার বলছে। কিরকম নাম্বার? যেগুলোকে তুমি ভাগ করলে কোনো প্রপার রেজাল্ট পাবে না। ঠিক আছে? যেমন এইগুলোতে আমি বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস হবে। ৩৬ কে রুট করলে 6 হবে। 2/9 করলে কিছু একটা পয়েন্টে আসবে। কারণ A বাই B তে লিখতে পেরেছি। কিন্তু তুমি ভাবো এইটাকে তুমি A বাই B তে কিভাবে লিখবে? মানে ধরো এখানে কিন্তু এটা চলছে। এটা কিন্তু ডট আছে। ঠিক আছে? কিন্তু এই যে কন্টিনিউয়াস নাম্বারটা 3.353567 চলছে। এটা তো কোনো প্রপার রিপিটেশন নেই। এখানে যেমন 3 রিপিট হচ্ছিল। এখানে 3535 রিপিট হচ্ছে কিন্তু তারপরে আবার 67 চলে এসছে। তারপরে প্রপার রিপিটেশন নেই, কন্টিনিউয়েশন হচ্ছে কোনো নিয়ম মেনে নয়। তাহলে এইটার ক্ষেত্রে আমি কি বলব? এটার ক্ষেত্রে আমি বলব যে এটা অমূলদ সংখ্যা। কিউব রুট অফ 7, 7 এর কিউব রুটের কোনো প্রপার রেজাল্ট বেরোয় না। স্কোয়ার রুট অফ 5 রেজাল্ট বেরোয় না। পাই এর ভ্যালু খুব সাংঘাতিক ইম্পোর্টেন্ট একটা ভ্যালু। 3.14 আমরা বলে দিই ঠিকই খুব সহজে বা 22/7 বলে দিই ঠিকই। কিন্তু অ্যাকচুয়ালি এটার ভ্যালু তাই নয়। রিসেন্টলি একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে পাইয়ে 3 পয়েন্ট এই পয়েন্টের পরে প্রায় ১০ লাখ ডিজিট বের করার পরেও ক্যালকুলেট করার পরেও কোনো রিপিটেশন এখনো পাওয়া যায়নি। কোন একজন চাইনিজ ম্যাথমেটিশিয়ান এটাকে রিসার্চ করে বের করেছিলেন, ক্যালকুলেট করেছিলেন। কিন্তু তাও কোনো রিপিটেশন পাওয়া যায়নি। এটা হচ্ছে ব্যাপার। তো অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার পার্থক্যটা বোঝা গেল। এটা নিয়ে প্রশ্ন আসে মাঝে, মাঝে। ঠিক আছে? যেমন আমাকে যদি বলে যে 3.14 আর পাই এই প্রশ্নটা এসেছিল WBCS এ। এটা কোনটা কি? 3.14 হচ্ছে অবশ্যই এটা একটা মূলদ সংখ্যা। কারণ 3 ধরো আমার বয়স 25 তার মানে আমি যদি সবসময় 25 লিখি, তার মানে কি সেইটাই বোঝাবে যে এই 25 হচ্ছে আমার বয়সকে রিপ্রেজেন্ট করছে? 25 দিয়ে অন্য কিছু রিপ্রেজেন্ট করতে পারে। অন্য কিছু রিপ্রেজেন্ট করতে পারে। কোনদিন কোন একজন ক্রিকেট প্লেয়ার 25 রান করল, সেটাও হতে পারে 25। কারোর একটা ওয়েট 25 সেটাও হতে পারে 25। কোন একটা জিনিসের দাম 25 সেটাও হতে পারে 25। তা 25 মানে যে শুধু আমার বয়স হবে তার কোন মানে নেই। 3.14 পাই এর ভ্যালু দিয়ে জন্য রিপ্রেজেন্ট করি ঠিকই। কিন্তু 3.14 মানেই কি পাই এর ভ্যালু? সেরকম তো কোন ব্যাপার নেই। তো এটা একটা মূলদ সংখ্যা, পাই কিন্তু অমূলদ। এই প্রশ্নটা এসেছিল।
বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? মূলদ ও অমূলদের সংযোজন। মানে পৃথিবীতে যা নাম্বার আছে অবাস্তব সংখ্যা বাদ দিয়ে, সেগুলো সবই কিন্তু মূলদ এবং অমূলদের কালেকশন এবং বাস্তব সংখ্যার মধ্যে বা রিয়েল নাম্বারের পার্ট হিসেবে ধরা হয়। তার মানে আমি যদি বলি রিয়েল নাম্বারের মধ্যে ২ টো পার্ট। একটা ইররেশনাল নাম্বার এবং রেশনাল নাম্বার। এবং এই রেশনাল নাম্বারের একটা পার্ট ইন্টিজার, ইন্টিজারের একটা পার্ট হোল, হোলের একটা পার্ট হচ্ছে ন্যাচারাল বা কাউন্টিং নাম্বার বা যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। টাইপস অফ নাম্বারে এবার পরের পার্টটায় আমরা আসবো সেই কাউন্টিং সেটা দেখবো হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি? ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা যেটাকে বলি, যেগুলো ২ দিয়ে ভাগ করা যায় বা যার লাস্ট ডিজিট 0, 2, 4, 6, 8 এইগুলোর মধ্যে কোনো একটা। একইভাবে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার মানে কি? যেগুলোর শেষে আমি 1, 3, 5, 7, 9 এগুলো পাচ্ছি। সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। মৌলিক সংখ্যা খুব ইম্পোর্টেন্ট এই নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেইলসে। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি? যেই সংখ্যাগুলোকে ১ এবং ওই নির্দিষ্ট সংখ্যাটি বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলব। যেই সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলছি। যৌগিক সংখ্যা, যে কম্পোজিট নাম্বার মৌলিকের ঠিক অপোজিট যেই সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা বাদেও অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়। যেমন এইগুলোকে যদি দেখো ২ কে ১ এবং ২ দিয়ে ভাগ করা যাবে, ৩ কে ১ এবং ৩ দিয়ে ভাগ করা যাবে, ২৯ কে ১ এবং ২৯ দিয়ে ভাগ করা যাবে। কিন্তু ৪ কে ১ এবং ৪ বাদেও ২ দিয়ে ভাগ করা যায়। ৬ কে ১ এবং ৬ বাদেও ২, ৩ দিয়ে ভাগ করা যায়। ৬৫ কে ১ এবং ৬৫ বাদেও ৫ দিয়ে ভাগ করা যায়, ১৩ দিয়ে ভাগ করা যায়। পরস্পর মৌলিক সংখ্যা, এটাও খুব ইম্পোর্টেন্ট। এটাও আমরা লসাগু গসাগুর মতো আলোচনা করব ডিটেইলসে। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন দুটো সংখ্যা বা দুটোর বেশিও হতে পারে অবশ্যই। দুটোর জায়গায় ৩ টেও হতে পারে। যেগুলো মধ্যে কোনো কমন ফ্যাক্টর এক বাদে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। মানে ২ এবং ৫ কে এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? না। দুটোকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা বলতে পারবে যেটাকে ২ এবং ৫ কে ভাগ করা যাবে? অবশ্যই না। এবং ভাগফলটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসতে হবে সেক্ষেত্রে। ৮ এবং ২৩ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? মানে ভাগ তো তুমি করতেই পারো, কিন্তু ভাগফলটা পূর্ণ সংখ্যা এবং কোন ভাগশেষ আসবে না। মিলে যাবে ভাগ করলে। ৮ এবং ২৩ কে। না, ওরকম কোন সংখ্যা নেই। ৯ এবং ১৬ দেখো দুটোই যৌগিক সংখ্যা কিন্তু। ৯ ও যৌগিক সংখ্যা, ১৬ ও যৌগিক সংখ্যা। কিন্তু যেহেতু এদের মধ্যে কোন কমন ফ্যাক্টর নেই, যেমন এমন কোন সংখ্যা পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে, তাই ১ বাদে অবশ্যই। ১ তো সব সংখ্যাকেই ভাগ করা যায় ১ দিয়ে। তো সেই ১ বাদে এমন কোন সংখ্যা পাওয়া যাচ্ছে না যা দিয়ে ৯ এবং ১৬ কে ভাগ করা যায়। তাই এই ৯ এবং ১৬ হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার আসবো প্রাইম নাম্বার বলে আমি বলেছি প্রাইম নাম্বারের ব্যাপারে আলোচনা করব। প্রাইম নাম্বার যেটা আমি বললাম যে প্রাইম নাম্বার মানে এমন একটা নাম্বার যেই নাম্বারকে ২, ১ এবং সেই সংখ্যা বাদে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবার আমি বারবার যখন প্রাইম নাম্বার লিখছি তখন দেখছো যে ২ থেকে শুরু করছি। তো কেন ২ থেকে শুরু করছি? ১ কেন লিখছি না? ১ কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? ১ কে কেবলমাত্র ১ দিয়েই ভাগ করা যায়। মানে আমার দেখো প্রাইম নাম্বারের ডেফিনিশন টা এমন ছিল, যেই সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মানে মিনিমাম ২ টো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে প্রাইম নাম্বারকে। কিন্তু ১ এমন একটা সংখ্যা যাকে শুধুমাত্র ১ দিয়ে ভাগ করা যায়। তাই ১ প্রাইমের ক্যাটেগরিতেও পড়ে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে এমন একটা সংখ্যা বলো যেই সংখ্যা প্রাইমও না, আবার কম্পোজিটও না, মৌলিকও না, আবার যৌগিকও নয়। সেটা হচ্ছে ১। এখানে মৌলিক সংখ্যা সম্বন্ধে খুব ইম্পোর্টেন্ট কতগুলো ডেটা দেওয়া আছে যেগুলো তোমাদের মাস্ট পড়তেই হবে। ১ম এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২, সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা ৩, সবচেয়ে ছোট যোগ, জোড় এবং সবচেয়ে একমাত্র মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা সেটা কি? ২। পরস্পর দুটি মৌলিক সংখ্যা ২ ও ৩ পরপর দুটো মৌলিক সংখ্যা। একমাত্র ২ আর ৩ ই দুটো পরপর সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। এর ছাড়া আর কোনো এমন সংখ্যা খুঁজে বের করতে পারবে না পৃথিবীতে আর কোনোদিন আবিষ্কার করা সম্ভবও নয় যে দুটো সংখ্যা পরপর দুটো সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। আর পৃথিবীতে কোনো এরকম সংখ্যা নেই। ১ থেকে ৫০ এর মাঝে মোট ১৫ টা মৌলিক সংখ্যা আছে। সেই ১৫ টা সংখ্যা এখানে লেখা আছে দেখতে পারো। ১ থেকে ৫১ থেকে ১০০ র মধ্যে ১০ টা আছে। সেই ১০ টাও এখানে লেখা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো।
২ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭, ৩ অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ১০১, ৩ অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৯৭ আর ৪ অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ১০০৯। এই ডেটাগুলো অনেক জায়গায় ডাইরেক্টলি তুমি ইউজ করতে পারবে। সুতরাং অনেক সময় জিজ্ঞেস করে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? তুমি বলে দিতে পারবে ২৫ টা। বা যদি বলে ১ থেকে ৬০ পর্যন্ত কটা আছে? আরে ১ থেকে ৫০ পর্যন্ত ১৫ টা, ওটা আর কাউন্ট করো না। ৫১ থেকে ৬০ পর্যন্ত দেখো কটা আছে, ওটা কাউন্ট করে এড করে দাও, ব্যাস। একটা সংখ্যা প্রাইম কিনা সেটা আমি কি করে বের করব? দেখো আমি একটা সহজ উপায় আছে এটার। ১৬১ কে প্রাইম কিনা বের করতে দিয়েছে। এবার তুমি ১৬১ থেকে সামান্য বেশি এমন কোনো সংখ্যা বের করো যেটা কিনা পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো আমি ১৬১ র কাছাকাছি যেটা পেলাম ১৬৯। এবার ১৬৯ দেখতে হবে এবার কার স্কোয়ার? এটা কার স্কোয়ার? এটা হচ্ছে ১৩ র হোল স্কোয়ার। তাহলে আমি ১৩ পর্যন্ত আপ টু 13 অল প্রাইম নাম্বার এটাকে বের করো। কি, কি আছে? ২, ৩, ৫, ৭, ১১, ১৩। এই যে কটা প্রাইম নাম্বার বেরোলো, তুমি এই কটা সংখ্যা দিয়ে শুধু ১৬১ কে ভাগ করে দেখো। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করার দরকার নেই। দেখো ২ দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ ২ দিয়ে জোড় সংখ্যা ছাড়া কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। ১৬১ ৩ দিয়ে যাবে। ডিজিটগুলো যোগফল চেক করতে হয়। আমরা এই বিভাজ্যতা নিয়েও এরপরে আলোচনা করব। ৬ একে ৭ একে ৮। না, ৩ দিয়ে যায় না। ৫ দিয়ে লাস্টে ০ বা ৫ না থাকলে ৫ দিয়ে যাবে না। ৭ দিয়ে চেক করে দেখি ৭ দুগুলোই ১৪, ৩ ৭ ২১। ৭ দিয়ে যায়। তাহলে এইটা কিন্তু যৌগিক সংখ্যা। এটা প্রাইম নয়। আর দেখারও দরকার নেই। আরো হয়তো দেখলে হয়তো কিছু পেতে পারো, বাট আর চেক করারই দরকার নেই। কারণ আমার একটা যখন মিলে যাচ্ছে আমি ওখানেই থেমে যাব। এটাকে যৌগিক বলে দেব। ইটস নট এ প্রাইম নাম্বার ১৬১। এটা কম্পোজিট নাম্বার। এগুলো তোমাদের চেক করার জন্য দেওয়া আছে ১৮৭, ২৫৭, ৩৩১। বাড়িতে ট্রাই করবে যে কোনটা প্রাইম কোনটা কম্পোজিট, নিজেরা ট্রাই করবে। ডিভিজিবিলিটি রুলের ব্যাপারে আসি। আমরা একসঙ্গে একটা রুল মনে রেখে অনেকগুলো মনে রাখতে পারি। যেরকম ধরো আমি ২ এর বিভাজ্যতার নিয়ম। ২ এর বিভাজ্যতার নিয়ম মানে কি? দেখবে লাস্ট একটা ডিজিট যদি ২ দিয়ে ভাগ যায় বা লাস্ট ডিজিটটা ০ হয়, একটা ০ থাকে, তাহলে এটা ২ দিয়ে ভাগ যাবে। মিনিমাম একটা ০ থাকে। মিনিমাম। নিদেন পক্ষে একটা ০। কমপক্ষে। তাহলে একটা সংখ্যার শেষে এমন কোনো সংখ্যা আছে যেটা ২ দিয়ে ভাগ যাচ্ছে, যেই ডিজিটটা, লাস্ট ডিজিটটা বা একটা শূন্য আছে। তাহলে ২ এর স্কোয়ার ৪ হলে কি হবে? যেহেতু এখানে স্কোয়ার হয়ে গেছে, তাই লাস্ট দুটো ডিজিট দেখব। এখানে ২ এর পাওয়ার ১ ছিল, তার জন্য একটা ডিজিট দেখেছি। ২ এর পাওয়ার স্কোয়ার মানে কি? ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম। তাহলে যেহেতু ২ এর পাওয়ার ২, তাই লাস্ট দুটো ডিজিট দেখব এবং কত দিয়ে দেখব? ৪ দিয়ে যায় কিনা। এটা বাংলায় ৪ লেখা। ৪ দিয়ে যায় কিনা। বা কমপক্ষে দুটো শূন্য থাকবে। তাহলে ২ এর কিউব ৮ দিয়ে বিভাজ্যটার নিয়ম কি? যেহেতু ২ এর কিউব হয়ে গেছে তাই লাস্ট ৩ টে ডিজিট দেখতে হবে। ৩ টে ডিজিট যে ৮ দিয়ে যায় কিনা বা লাস্টে ৩ টে শূন্য আছে নাকি কমপক্ষে, তাহলে এটা ৮ দিয়ে ভাগ যাবে। ১৬ দিয়ে কি? ২ এর পাওয়ার ৪ মানে ১৬। তাহলে ১৬ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টে ৪ টা ডিজিট ১৬ দিয়ে ভাগ যাবে বা লাস্টে ৪ টে শূন্য থাকবে কমপক্ষে। এবার তুমি বলতেই পারো যে ৩২, ৬৪ কিভাবে হবে? তোমরা বুঝতেই পারছো কিভাবে হবে। ২ এর পাওয়ার ৫, ২ এর পাওয়ার ৬ এভাবে এগোতে থাকবে। আচ্ছা। ৩ দিয়ে কিভাবে? ৩ দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের ডিজিটটা ৩ দিয়ে বিভাজ্য হবে বা একটা শূন্য থাকবে। একইভাবে ৯ দিয়ে সরি ৩ দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিটগুলোর যোগফল ৩ দিয়ে বিভাজ্য হবে। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি ৫, ৭, ৮, ৩, ১ ওকে, এটা আছে ধরো। এবার এইটার আমি যদি দেখি ডিজিটগুলো যোগ করি ৫ আর ৭ এ ১২ আর ৮ এ ২০ আর ৩ এ ২৩ আর ১ এ ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ আর ৬ ৩৬ হচ্ছে।
36 হচ্ছে ডিজিট সাম। এটাকে কি বলবো? ডিজিট সাম। এটা কি 3 দিয়ে যায়? একদম যায়। 36 3 দিয়ে যায়। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য। এবার 3 এর স্কোয়ার 9 দিয়ে কি যায়? তার জন্য ডিজিটগুলোর যোগফল 9 দিয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। 36 ডিজিটগুলোর সাম আমি অলরেডি দেখে রেখেছি। 9 দিয়ে যায়? হ্যাঁ, যায়। 4 নং 36, তাহলে 9 দিয়েও বিভাজ্য। ওকে। 27 দিয়ে যায়? এই ডিজিটগুলোর যোগফল কি 27 দিয়ে ভাগ যাচ্ছে? 36 27 দিয়ে যাচ্ছে না। না, তাহলে 27 দিয়ে যাবে না। 27 দিয়ে বিভাজ্য নয়। ওকে? তো এই হচ্ছে নিয়ম। এরপরে তুমি 3 এর পাওয়ার 4 81 ও চেক করতে পারো একইভাবে ডিজিটগুলোর সাম যদি 81 হয়, তাহলে তুমি বলতে পারবে। 81 বা 81 র কোনো গুণিতক হয়, তাহলে তুমি বলতে পারবে। 5 দিয়ে বিভাজ্যতা নিয়ম দেখার সবচেয়ে সোজা উপায় হচ্ছে লাস্ট ডিজিটটা দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা বা লাস্ট ডিজিটটা 0 আছে কিনা। তাহলে একইভাবে 5 এর স্কোয়ার মানে 25 দিয়ে বিভাজ্যতা নিয়ম দেখার কি উপায়? লাস্ট দুটো ডিজিট 25 দিয়ে ভাগ যাচ্ছে কিনা বা দুটো শূন্য আছে কিনা। কমপক্ষে কমপক্ষে একটা শূন্য হবে 5 এর ক্ষেত্রে এবং দুটো শূন্য থাকতে হবে 25 এর ক্ষেত্রে। 5 এর কিউব 125 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট ৩ টে ডিজিট যদি 125 দিয়ে ভাগ যায় বা লাস্ট ৩ টে ডিজিটে যদি ৩ টে শূন্য থাকে, তাহলে বুঝতে হবে যে এইটা 125 দিয়ে বিভাজ্য। 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্টে একটা শূন্য কমপক্ষে অন্তত এই যে লেখা আছে অন্তত একটা শূন্য থাকবে। 10 এর স্কোয়ার মানে 100 দিয়ে হলে লাস্টে কমপক্ষে দুটো শূন্য থাকবে এবং 10 এর কিউব মানে 1000 এর জন্য লাস্টে কমপক্ষে 3 টে শূন্য থাকবে। 11 দিয়ে বিভাজ্যতা নিয়ম কি? আমি একটা সংখ্যা লিখছি 2, 5, 7, 9, এটা লিখলাম। এবার এখানে যুগ্ম এবং অযুগ্ম স্থানের অঙ্কগুলোর সমষ্টি আগে দেখতে হবে। আমি যদি দেখি অযুগ্ম স্থানে 2 আর 1 এ 3 আর 7 এ 10, 10 আর 2 এ 12, 2 যোগ 7 যোগ 1 যোগ 2 12, ওইদিকে 5 যোগ 9 যোগ 8 22। পার্থক্য কত এদের? 22 বিয়োগ 12 10। এই যে এই পার্থক্যটা যদি শূন্য হতো বা 11 বা 11 র কোনো গুণিতক হতো, তাহলে এটা বলতে পারতাম 11 র পুরো সংখ্যাটা 11 র গুণিতক। যেমন আমি যদি এখানে এইরকম করে দিই 2, 5, 7, 9, 1, 9, 2, এবার দেখো কি হচ্ছে? 2 যোগ 7 যোগ 1 যোগ 2, এখানে হয়ে গেল 12 আর এইদিকে 5 যোগ 9 যোগ 9, 23। এবার দেখো 23 বিয়োগ 12 হলে কি হচ্ছে? 11। তাহলে 11 যদি হয় তাহলে এটা পুরোটা 11 দিয়ে বিভাজ্য। আবার এরকমও হতে পারত যে ধরো 2, 5, 7, 9, 5 এরকম। এর কি দেখা যাচ্ছে? 2, 7, 5, 2 যোগ 7 যোগ 5, 14। আর এদিকে কি হচ্ছে? 9 যোগ 5, 14। এদের পার্থক্য কত? 14 বিয়োগ 14 হচ্ছে 0। তাহলে এই শূন্যও যদি হয়, পার্থক্য 0 হলেও কিন্তু এটা 11 র গুণিতক হবে। 6 এর বিভাজ্যতা নিয়ম কি? 6 এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে চেক করতে হলে আমি 2 গুণ 3, এই 2 গুণ 3 মানে হচ্ছে 6 হচ্ছে, সেই 6 2 দিয়েও বিভাজ্য হতে হবে, 6 দিয়ে কোনো সংখ্যা যদি বিভাজ্য হতে হলে 2 এবং 3 দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। একইভাবে 12 দিয়ে বিভাজ্যতা হলে 3, 4 এ 12, তাই 3 আর 4 দুটো দিয়েই বিভাজ্য হতে হবে।
14 দিয়ে হতে হলে ২ এবং ৭ দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। তার যেহেতু ৭ দুগুণই ১৪। ১৫ দিয়ে হতে হলে ৩ গুণ ৫, ৩ ৫ এ ১৫ দুটো দিয়েই বিভাজ্য হতে হবে। ১৮ সেরকম ২ আর ৯ দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। যেহেতু ৯ দুগুণই ১৮। একটা ব্যাপার মনে রাখা দরকার এখানে যে, যেই দুটো সংখ্যার গুণফলের আকারে তুমি ১৮, ১৫, ১৪, ১২, ৬ যেটাকেই রিপ্রেজেন্ট করো না কেন, সেই দুটো কিন্তু পরস্পর কো-প্রাইম বা পরস্পর মৌলিক হতে হবে। মানে আমি ১৮ কে ৩ গুণ ৬ এই ফরম্যাটে লিখতে পারব না। আমাকে ২ গুণ ৯ ঠিক আছে। কারণ ২ আর ৯ পরস্পর মৌলিক। কিন্তু ৩ আর ৬ পরস্পর মৌলিক নয়। বিভাজ্যতা সংক্রান্ত আরো কয়েকটা তথ্য, পরপর ৩ টে সংখ্যার গুণফল সবসময় ৬ দিয়ে বিভাজ্য হবে। যেকোনো পরপর ৩ টে সংখ্যা যেমন ২৭ গুণ ২৮ গুণ ২৯ চেক করে দেখো এটা ৬ দিয়ে বিভাজ্য হবে। পরপর ৪ টে সংখ্যার যোগফল সবসময় ২৪ দ্বারা বিভাজ্য হবে। যেকোনো ৪ টে সংখ্যা ধরো ১০৪ যোগ ১০৫ যোগ ১০৬ যোগ ১০৭ লিখলাম। এই যোগফলটা চেক করে দেখতে পারো ২৪ দিয়ে বিভাজ্য। আমি র‍্যান্ডমলি লিখছি। তোমরা চেক করবে এটা। ২ অঙ্কের সংখ্যা ও তার স্থান পরবর্তীকারী সংখ্যার মধ্যে যেমন ধরো আমি লিখলাম যে 83 83 কে উল্টে লিখলে কি হবে? 38 এদের যোগ করে যদি আমি দেখি কত হচ্ছে ৮ আর ৩ এ ১১ হাতে ১ ৮ আর ৩ এ ১১ একে ১২ ১২১ যোগফলটা ১১ দিয়ে বিভাজ্য হচ্ছে এবং বিয়োগফল, বিয়োগফল কি হচ্ছে? ৪৫ ৪৫ বিয়োগফলটা ৯ দ্বারা বিভাজ্য এবং আরো মজার ব্যাপার এটাকে যদি ১১ দিয়ে ভাগ করো কত বেরোবে? ১১ ১১ হচ্ছে এই ডিজিট দুটোর যোগফল। আবার একে যদি ৯ দিয়ে ভাগ করো কত বেরোবে? ৫ এই ৫ হচ্ছে ডিজিট দুটোর পার্থক্য। এটা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিজেরা একটু ভেবো। যেকোনো ৫ টি ক্রমিক সংখ্যার গুণফল শেষ অঙ্কটি সর্বদা 0 হবে। যেকোনো ৫ টা সংখ্যা। ধরো আমি নিলাম ১৭ গুণ ১৮ গুণ আমি ধরে নিলাম ১৩ গুণ ১৪ গুণ ১৫ আ আমি ২০ লিখতে চাইছি না এই কারণেই যে ওইটা তো লাস্টে 0 অটোমেটিক চলে আসবে। আমি লিখছি ধরো ১৩ গুণ ১৪ গুণ ১৫ গুণ ১৬ গুণ ১৭। ওকে? গুণ করলে লাস্ট ডিজিট সবসময় 0 আসবেই পরপর ৫ টা সংখ্যা লিখলে। ৩ অঙ্কের সংখ্যা যার সমস্ত অঙ্ক সমান তা ৩৭ দিয়ে বিভাজ্য হবে। যেকোনো ৩ অঙ্কের সংখ্যা। যদি ৩33 লিখি, ৪৪৪ লিখি, ৬৬৬ লিখি, ৭৭৭ লিখি, ১১১ লিখি, এগুলো যেকোনো ৩ টে একই ডিজিটের সংখ্যা লেখো, লিখে তাকে ৩৭ দিয়ে ভাগ করলে দেখবে মিলে যাবে। n টি ক্রমিক সংখ্যার যোগফল গুণফল সর্বদা n ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। n ফ্যাক্টোরিয়াল কি জিনিস আমি পরে আসছি। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে যেই সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাকে তার ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে? ফ্যাক্টর মানে যেই সংখ্যা দিয়ে ওই পার্টিকুলার সংখ্যাকে ভাগ করা হয় তাকে আমি ফ্যাক্টর বা গুণনীয়ক বলি। মৌলিক সংখ্যার মনে রাখবে কেবলমাত্র দুটোই ফ্যাক্টর হয়। সেটা হচ্ছে ১ এবং সেই সংখ্যাটা। এবার ফাইন্ড দ্য ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টর বের করতে বলেছে। ধরো এখানে বলা আছে আমি একদম এক্সাম্পল এ চলে যাই ৪৫০ এর ফ্যাক্টর বের করো। ৪৫০ কে আমি মৌলিক উৎপাদক করলাম। কি বেরোলো? ২ দিয়ে ২২৫, ৩ দিয়ে 75, ৩ দিয়ে ২৫, ৫ দিয়ে ৫। এবার ভালো করে দেখো, এখানে আমি কি পাচ্ছি? একখানা ২ পাচ্ছি, তাই 2 টু দি পাওয়ার 1 লিখলাম। দুখানা ৩ পাচ্ছি, তাই 3 টু দি পাওয়ার 2 লিখলাম। দুখানা ৫ পাচ্ছি, তাই 5 টু দি পাওয়ার 2 লিখলাম। এবার এই যে আমি মৌলিক সংখ্যার পাওয়ারেই এই ফরম্যাটেই এটা লিখতে হবে কিন্তু। আমি যদি লিখি 10 টু দি পাওয়ার সামথিং বা 15 টু দি পাওয়ার 2 ভুল হয়ে যাবে কিন্তু। আমি ওটা প্রাইম নাম্বার নয়, প্রাইম নাম্বারের পাওয়ারে লিখবে। এবার কি করবে নেক্সট কাজ? এই সংখ্যাগুলো একটু গ্যাপে, গ্যাপে লিখবে পাওয়ারের গুলো। ১ তারপরে পাওয়ারে কি আছে? ২ তারপরে পাওয়ারে কি আছে? ২ প্রত্যেকটার সঙ্গে ১ করে যোগ করে দাও। এর সঙ্গে ১ যোগ করলাম, এর সঙ্গেও ১ যোগ করলাম, এর সঙ্গে ১ যোগ করলাম। এবার এগুলোকে গুণ করে দাও। ২ গুণ ৩ গুণ ৩। ৩ ৩ ৯ দুগুণে ১৮। তার মানে বেসিক্যালি ৪৫০ এর কতগুলো ফ্যাক্টর হয়? ১৮ টা। আমি কিন্তু মৌলিক উৎপাদক বলছি না। অল ফ্যাক্টর। যার মধ্যে ৪৫০ ও একটা ফ্যাক্টর, ১ ও একটা ফ্যাক্টর এগুলোকে ধরে। ১ এবং ৪৫০ কে ধরলে মানে ওই সংখ্যাটা এবং ১ কে ধরে টোটাল ১৮ টা ফ্যাক্টর আছে। যদি প্রশ্ন করে যে ১ বাদে ৪৫০ এর কটা ফ্যাক্টর আছে? বলবে ১৭ টা।
যদি বলে ১ এবং ওই ৪৫০ বাদে ৪৫০ এর কতগুলো ফ্যাক্টর আছে? তাহলে বলবে ১৬ টা। কারণ এই যে ১৮ টা তার মধ্যে ১ কেও ধরা আছে, ৪৫০ কেও ধরা আছে, ২২৫, ৭৫, ২৫ সব ধরা আছে। শুধু মৌলিক উৎপাদক নয়, যৌগিক উৎপাদকগুলো। মানে যেইগুলো দিয়ে একে ৪৫০ কে ভাগ করলে মিলে যায়। এখানে এইরকমই একটা প্রাইম ফ্যাক্টর বের করতে দিয়েছে। এটা একটু অন্যরকম হবে। প্রাইম ফ্যাক্টর মানে এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বারের ফ্যাক্টর থাকবে। দেখো ২৫ তো প্রাইম নয়, ১০ ও প্রাইম নয়, ১৪ ও প্রাইম নয়। প্রথমে আমি ২৫ কে প্রাইমে ভাঙি। তাহলে ২৫ কে প্রাইমে ভাঙলে দুটো ৫ এর গুণফলের আকারে দিতে পারি, টু দি পাওয়ার ১২। ১০ কেও প্রাইমে যদি ভাঙি, এটা কি হবে? ৫ গুণ ২ এই আকারে লিখতে পারি। ১৪ কেও লিখতে পারি প্রাইমের আকারে। কি লিখব? ৭ গুণ ২। ঠিক আছে? এবার আমি যদি এটা ভেঙে লিখি, ৫ এর পাওয়ার ১২ গুণ ৫ এর পাওয়ার ১২ লিখতেই পারি এটাকে ভেঙে। এইটাকে ভেঙে কি লিখতে পারি? ৫ এর পাওয়ার ৭ গুণ ২ এর পাওয়ার ৭ লিখতেই পারি। এটাকে ভেঙে কি লিখতে পারি? ৭ এর পাওয়ার ২ ৭ এর পাওয়ার ৭ গুণ ২ এর পাওয়ার ৭। তাহলে দেখি আমার কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে। ৫ কতগুলো আছে এখানে? ১২ টা। এখানে ৭ টা। তাহলে টোটাল ৫ হয়ে গেল ১২ টা। দরকার নেই বাকিগুলো দেখি। আর এখানে ৫ কটা আছে? আরো ১২ টা। তাহলে এতগুলো ৫ আছে প্লাস ৭ কতগুলো ২ কতগুলো আছে? ৭ খানা। প্লাস ৭ আরো ২ আছে হচ্ছে এখানে আরো ৭ খানা আছে। ৭ কতগুলো আছে? ৭ খানা। তাহলে টোটাল কতগুলো প্রাইম নাম্বার আছে? কতগুলো প্রাইম নাম্বার আছে? আলাদা করে কাউন্ট করার দরকার নেই। আমি একসঙ্গে কাউন্ট করে দিচ্ছি। কারণ ৫ ও প্রাইম, ২ ও প্রাইম, ৭ ও প্রাইম, সবই প্রাইম। তাহলে যোগ করলে কি হবে? ১২, ১২, ২৪, ২৪, ৭, ৭, ১৪, ৪ ৭ ২৮। ২৪ আর ২৮ এ ৫২ টি। ৫২ টি প্রাইম নাম্বার আছে। এবং যদি বলে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল? এটা হচ্ছে ৫২ টি প্রাইম নাম্বারের গুণফল। এবার যদি বলে যে এখানে ডিস্টিংক্ট কতগুলো প্রাইম নাম্বার আছে? মানে আলাদা, আলাদা প্রাইম নাম্বার কটা আছে? ৩ টে। কি, কি? ৫, ২ আর ৭। ডিস্টিংক্ট এই ৩ টেই আছে। ফ্যাক্টোরিয়াল মানে খুব সিম্পল ব্যাপার। ফ্যাক্টোরিয়াল মানে কোনো সংখ্যাকে আমি যদি ফ্যাক্টোরিয়াল বের করি, যেমন ১ এর ফ্যাক্টোরিয়াল মানে ১, ২ এর ফ্যাক্টোরিয়াল ১ এবং ২ এর গুণফল, ৩ এর ফ্যাক্টোরিয়াল ১, ২, ৩ এর গুণফল, ৪ এর ফ্যাক্টোরিয়াল ১, ২, ৩, ৪ এর গুণফল। তাহলে আমাকে যদি বলে ১২ এর ফ্যাক্টোরিয়াল কত? ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ৬ গুণ, ৭ গুণ, ৮ গুণ, ৯ গুণ, ১০ গুণ, ১১ গুণ, ১২। ঠিক আছে? তার মানে ১২ পর্যন্ত সবকটা। এটাকে সবকটা সংখ্যার গুণফল। ১২ র ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এইভাবেও লিখি অনেক সময়। এরকম। একই জিনিস। দুটোই কিন্তু ফ্যাক্টোরিয়ালকেই বোঝাচ্ছে। একটা ব্যাপার মনে রাখা দরকার, যেমন ধরো আমি যদি লিখি ৫ এর ফ্যাক্টোরিয়াল, কত লিখব? ১ টাকে বাদও দিতে পারি, আমার দরকার নেই। ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫। ৬ এর ফ্যাক্টোরিয়াল কি হবে? ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ৬। এবার দেখো কেন লিখলাম না ১ টা? কারণ ১ গুণ করলেও তো সেই একই থেকে যাবে না? সেম থেকে যাবে। সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না। তাই ২ থেকে গুণ করাই ভালো। এবার দেখো এই ২ থেকে ৫ এর গুণফলকে তো আমরা কি বলছি? ৫ এর ফ্যাক্টোরিয়াল। তাই এটাকে ৫ এর ফ্যাক্টোরিয়াল গুণ ৬ ও বলতে পারি। তার মানে আমি যদি কোনো সংখ্যা n এর ফ্যাক্টোরিয়াল বের করি, তাহলে তার আগের সংখ্যাটার ফ্যাক্টোরিয়ালের সঙ্গে যদি ওই সংখ্যাটাকে গুণ করে দিই তাহলেও হবে। সেটাই এখানে বলা আছে। আশা করি এই নাম্বার সিস্টেমের ১ম পার্টে যা, যা বলেছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো করে ভিডিওটাকে ১-২ বার দেখো। আশা করি তোমাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কোনো বইয়ের প্রয়োজন হবে না আর। আর এর পরের পার্টে কিন্তু আমরা আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেমে আরো বেশ কিছু কনসেপ্ট এবং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। এই পার্টে এইটুকুই। ধন্যবাদ।